প্রিয় শিক্ষার্থীরা, স্টাডি হোমে তোমাদের সকলকে স্বাগতম। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ফিন্যান্সের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা শুধু নবম এবং দশম শ্রেণীকে নিয়ে। এইচএসসিদের নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীদের নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি না। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য অর্থের সময়মূল্যের যে টপিকটা খুব শীঘ্রই আমি ভিডিও দিব। তো আজকের যে টপিকটা হচ্ছে এটা জাস্ট যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো শুধু তাদের জন্য। তো আমি ফার্স্টে তোমাদের এই ভিডিওতে বলবো যে আমি আজকে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ক নাম্বার বা খ নাম্বারে চলে আসে। তারপর হচ্ছে আমি তোমাদের বলবো এমসিকিউ নিয়ে আলোচনা করব, তারপর আমি এছাড়াও সূত্র নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমি কয়েকটা ম্যাথ করিয়ে তোমাদের দেখাবো। তো ফার্স্টে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি পূর্বেই বোর্ডে লিখে রেখেছি। তোমরা চাইলে এখানে ভিডিওটা পজ করে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তোমরা ভিডিওটা পজ করে তোমরা এগুলো তোমরা নোট করে ফেলতে পারো। আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের এখন বলবো। যে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অর্থের সময়মূল্য কাকে বলে? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। তোমরা কিন্তু সামনে অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যে প্রশ্নের উত্তরগুলো বলছি এগুলা খাতায় নোট করে ফেলো। তারপর হচ্ছে নাম্বার 2, চক্রবৃদ্ধিকরণ বলতে কি বুঝো? চক্রবৃদ্ধিকরণ বলতে বোঝায় অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে। তাই এর যদি আমরা গুছায় বলি, তো গুছায় বলতে গেলে আমাদের বলতে হবে যে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বুঝো? বাট্টাকরণ প্রক্রিয়া বলতে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করাকে বোঝায়। চক্রবৃদ্ধিকরণ বলতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে বোঝায়, আর বাট্টাকরণ প্রক্রিয়া বলতে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করাকে বোঝায়। খুবই সিম্পল। তোমরা কিন্তু প্রায় এই দুইটা কোশ্চেনের মধ্যে তোমরা ভুল করো, তাই এই দুইটা কোশ্চেনে কিন্তু ভুল করা যাবে না। বাট্টাকরণ হচ্ছে পিভি আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে এফভি, ফিউচার ভ্যালু। আচ্ছা, এখন হচ্ছে 4 নম্বরে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? এই চক্রবৃদ্ধিকরণ আর চক্রবৃদ্ধি সুদ দুটো কিন্তু এক জিনিস না। তোমরা কিন্তু এদিকে ভালো মতো লক্ষ্য রেখো যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপর যে সুদ দেওয়া হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আচ্ছা, তার চক্রবৃদ্ধিকরণটা কি? অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলে বা চক্রবৃদ্ধিকরণ বলে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই খুবই সতর্কতার সাথে লক্ষ্য রাখবে দুইটা প্রশ্ন। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে সরল সুদ কাকে বলে? শুধুমাত্র আসল টাকার উপর যে সুদ দেওয়া হয় তাকে সরল সুদ বলে। আর নাম্বার 6, বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। এটা কিভাবে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় একটু পরে যখন আমরা সূত্র করব তখন আমি তোমাদের দেখিয়ে দিব। জাস্ট তোমরা এখন মনে রাখো যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। তারপর নাম্বার 7 হচ্ছে ইএআর এর পূর্ণরূপ কি? ইআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তোমাদের অনেক স্টুডেন্ট আছে যারা স্পেলিংয়ে প্রবলেম হয়, তাই তাদের জন্য আমি স্পেলিংটা লিখে দিচ্ছি। স্পেলিংটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, EFFECTIV, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ANNUAL, অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তারপর হচ্ছে অর্থের সময়মূল্যের পার্থক্যের মূল কারণ কি? অর্থের সময়মূল্যের পার্থক্যের মূল কারণ হচ্ছে সময় ও সুদের হার। তোমরা আবারও মন দিয়ে শুনো কথাটা। অর্থের সময়মূল্যের পার্থক্যের মূল কারণ হচ্ছে সময় ও সুদের হার। এটা কিন্তু প্রায় খ নাম্বারে প্রশ্ন করে বা ক নাম্বারেও প্রশ্ন করে। জ্ঞানমূলকেও প্রশ্ন করতে পারে, অনুধাবনে প্রশ্ন করতে পারে। অনুধাবনে প্রশ্ন করলে তোমরা একটু বর্ণনা দিবা, আর জ্ঞানমূলকে প্রশ্ন করলে তোমরা জাস্ট এক কথা অ্যান্সারটা বলে শেষ করে দিবা। তারপর হচ্ছে রুল 72, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রুল 72 কি? রুল 72-এর সংজ্ঞাটা হচ্ছে কোন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে। রুল 72টা কি? কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে সেটা নির্ণয় করার প্রক্রিয়াই হচ্ছে রুল 72। তো এটা তো সবাই জানো। নাম্বার 10, পিভি ও এফভির পূর্ণরূপ কি? পিভির পূর্ণরূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এফভির পূর্ণরূপ হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বর্তমান মূল্য। তো আমরা এই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। তো এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সূত্রাবলীগুলোকে নিয়ে। তো আসো আমরা এই অধ্যায়ে যে কি কি সূত্র আছে আর কি এই অধ্যায়ের ম্যাথগুলো করতে আমাদের কি কি সূত্রের প্রয়োজন আমরা সেই বিষয়ে একটু দেখে নিই। আমাদের
বেসিক্যালি এই অধ্যায়টা করতে গেলে আমাদের দুইটা সূত্র খুবই কমনলি আমাদের ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে পিভির সূত্র, আরেকটা হচ্ছে এফভির সূত্র, মানে ফিউচার ভ্যালুর সূত্র। তো মনে রাখবা যে পিভির মধ্যে দুইটা সূত্র আছে, আবার ফিউচার ভ্যালুর মধ্যে আবার দুইটা সূত্র আছে। তো দুইটা সূত্র কি কি? পিভির ফার্স্ট সূত্র হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিব, এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। বার্ষিক চক্রবৃদ্ধি যদি বলে প্রশ্নে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব বার্ষিক চক্রবৃদ্ধি বললে। আচ্ছা, এখন বার্ষিক চক্রবৃদ্ধি তো তোমার সবসময় থাকবে না, থাকতে পারে না মাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক চক্রবৃদ্ধি। এইরকম চক্রবৃদ্ধি যদি থাকে তখন সূত্রটা কি হবে? তখন কিন্তু পিভির সূত্রটা একটু আলাদা হবে। তখন পিভির সূত্রটা হবে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা হচ্ছে তোমার, আমি সাইডে লিখে দিচ্ছি, মাসিক, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর, তারপর হচ্ছে দ্বিমাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক ইত্যাদি। তো এই সব চক্রবৃদ্ধির কথা যখন উল্লেখ থাকবে তখন তোমরা খুবই সিম্পলি তোমরা এই সূত্রটা ইউজ করবা, তখন কিন্তু তোমরা এই সূত্র চলবে না। আমি আবার বলছি, এই সূত্রটা কখন ইউজ করবা? যখন বার্ষিক চক্রবৃদ্ধি বলবে প্রশ্নে, তখন এই সূত্রটা ইউজ করবা। আর যখন মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, দ্বিমাসিক মানে বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যত ধরনের চক্রবৃদ্ধি বলবে, তখনই তোমরা এই এম এর সূত্রটা ইউজ করবা। এখন এই অনেকের কোশ্চেন থাকে, স্যার এম মানে কি? এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা। এখন অনেকের মনে এটাও প্রশ্ন জাগতে পারে যে স্যার চক্রবৃদ্ধি জিনিসটা কি? চক্রবৃদ্ধি জিনিসটা হচ্ছে তুমি বছরে কতবার সুদ দিচ্ছ বা পাচ্ছ, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। যেমন তোমাকে যদি মাসিক চক্রবৃদ্ধি বলে, এর মানে তুমি মাসে মাসে সুদ পাচ্ছ, এটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি। আবার যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলে, এর মানে তুমি 3 মাস পর পর সুদ পাচ্ছ, এরকম খুবই সিম্পল। আর ফিউচার ভ্যালু, তো ফিউচার ভ্যালুর বেলায় আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। ফিউচার ভ্যালু ফার্স্ট সূত্রটা হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, সেমভাবে প্রথমটা বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আর সেকেন্ডটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যত ধরনের চক্রবৃদ্ধি আছে সেগুলোর জন্য। এটা সূত্রটা হবে পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যত ধরনের চক্রবৃদ্ধি থাকবে, সকল ধরনের চক্রবৃদ্ধিতেই তোমরা এই সূত্রটা ইউজ করবা। তখন কিন্তু এই সূত্রটা ইউজ করলে হবে না। আমি যে একটু আগে তোমাদের শর্ট কোশ্চেনে বললাম যে তোমার বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়, আমি কিন্তু বলছি যে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় অর্থের বর্তমান মূল্যকে। তো অর্থের বর্তমান মূল্য কোনটা? পিভি। পিভি মানে অর্থের বর্তমান মূল্য। তো এই দেখো, অর্থের বর্তমান মূল্যের সূত্রের বেলায় আমরা ফিউচার ভ্যালুকে ভাগ করতেছি। তাই খুবই সিম্পল যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। এটার জন্য আমি তখন তোমাদের বলছি যে তোমরা জাস্ট এটা নোট করে রাখো, আমি যখন সূত্র করাবো তখন কিন্তু আমি দেখা দিব। তো এই হচ্ছে আমাদের পিভি আর এফভি সূত্র। এছাড়াও আমাদের রুল 72-এর সূত্র আসতে পারে। তো রুল 72-এর সূত্রটা কি? রুল 72 হচ্ছে তোমার, রুল 72-এর মাধ্যমে দুটো জিনিস নির্ণয় করা হয়, একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে সময়। তো তুমি যখন রুল 72-এর ক্ষেত্রে আমি লিখে দিই রুল 72-এর সূত্র, রুল 72-এ যখন সূত্র করবা তখন দুটো জিনিস বের করতে বলবে, হয় সময় নয়তো বা সুদের হার। তো যদি সময় বের করতে বলে তাহলে এন, এন মানে সময়রে বোঝায়, এন ইজিক্যাল টু 72 বাই আই, এটা হচ্ছে সময় বের করার সূত্র। আর যদি রুল 72-এর মাধ্যমে সুদের হার বের করতে বলে তখন সূত্রটা হবে আই ডিভাইডেড বাই 72 বাই এন। আচ্ছা, এগুলো রুল 72-এর সূত্র। এছাড়াও আমাদের ইআর এর সূত্র আসতে পারে, ইআর এর সূত্র বা প্রকৃত সুদের হার নির্ণয় করো, এরকম কি প্রশ্ন আসতে পারে। ইআর এর বাংলা, ইআর এর পুনরুক্ত ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটার বাংলা অর্থ হচ্ছে প্রকৃত সুদের হার। তো তোমাকে প্রশ্ন বলতে পারে যে প্রকৃত সুদের হার নির্ণয় করো। তো প্রকৃত সুদের হার নির্ণয় করতে গেলে তোমাদের অবশ্যই সূত্রের প্রয়োজন। তো সূত্রটা হচ্ছে ইএআর ইজিক্যাল টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। এটা হচ্ছে ইআর এর সূত্র। এই মাইনাস 1টা কিন্তু এম এর সাথে ভাইবো নয়, মাইনাস 1টা কিন্তু সাথে, এটার সাথে, এম এর সাথে না, এম কিন্তু পাওয়ার অবস্থায় আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। এখন
এই পিভিএফভি রুল 72 দিয়ে আমরা কিছু অঙ্ক করে দেখাই তোমাদের জন্য। আমি একটা ম্যাথ নিয়ে এলাম। ম্যাথটা আমরা যদি পড়ি ফার্স্টে, যে মিস্টার রহিম 5 বছর পর 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করতে চান। তার নিকট দুটি ব্যাংকের প্রস্তাব রয়েছে। ব্যাংক এ তাকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে, আর বি ব্যাংক তাকে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় যে স্যার পিবি সূত্র দিয়ে করব না এফবি সূত্র দিয়ে করব, এই প্রবলেমটা তোমরা সবাই ফেস করো। এখন এটা তোমার আইডেন্টিফাই করার খুবই একটা সহজ ট্রিক্স আমি তোমাদের এখন বলবো, যে মিস্টার রহিম 5 বছর পর 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করতে চায়। তোমরা এই লাইনটা একটু মার্ক করে দেখো, যে সে এই কম্পিউটারটা যে কিনতে চায়, সে কবে কিনতে চায়? সে 5 বছর পরে কিনতে চায়। তো 5 বছর পর যে কিনবে, কত টাকা দিয়ে কিনবে? 50,000 টাকা দিয়ে কিনবে। তো অবশ্যই এই যে 50,000 টাকার যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কবের ভ্যালু? আজকের ভ্যালু না 5 বছর পরের ভ্যালু? 5 বছর পরের ভ্যালু। তো 5 বছর পরের যেহেতু ভ্যালু, তাহলে এটা আমাদের কিসের ভ্যালু? ফিউচারের ভ্যালু। তো ফিউচারের ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে আমাদের বের করতে হবে কি? প্রেজেন্টের ভ্যালু বের করতে হবে। খুবই সিম্পল। তো আমরা এই ব্যাংকটা ফার্স্টে করব। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুইটা ব্যাংক তো প্রস্তাব দিছে, এখন কোন ব্যাংকে রাখলে তার লাভ হবে, যে কোন ব্যাংকে রাখলে সে লাভবান, বা কোন ব্যাংকে তার রাখা উচিত, এরকম কোশ্চেন আসবে তোমাদের গহ নাম্বারে। আর গ নাম্বারে বলবে যে এই ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করো, বা এই ব্যাংকের, হ্যাঁ, এরকমই কিছু কোশ্চেন আসবে। তো আমি ফার্স্টে এই ব্যাংকেরটা করব। তো এই ব্যাংকেরটা করলে আমরা কিন্তু আগেই বুঝে গেলাম যে এখানে আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে, তাহলে কি আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে? না, আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো ফিউচার ভ্যালু যেহেতু দেওয়া আছে, তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এখন এই ব্যাংকের ক্ষেত্রে যে বের করব, এই ব্যাংকে এখানে কি বলছে? চক্রবৃদ্ধি সুদ বলছে, খেয়াল করো। আর আমি কিন্তু ফার্স্টেই বলছি চক্রবৃদ্ধি সুদ হলে কোন সূত্র ইউজ করতে হবে? হ্যাঁ, পিভি ইজ ইকাল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি, তাই এই সূত্র ইউজ হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ম্যাথটা করি, আমাদের এফভি হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্য এখানে কোনটা? এই 50,000 টাকা তো ভবিষ্যৎ মূল্য আমাদের, তাই না? 50,000 বসাবো। আচ্ছা, 1 প্লাস আইটা হচ্ছে সুদের হার। এখন সুদের হার কত? 10%। এখন কিন্তু তোমরা এখানে 10 কিন্তু বসায়ও না। তোমরা যখন ম্যাথটা করবা, তখন কিন্তু সাইডে অবশ্যই সাইড নোট দেখাবা, যেখানে এফবি আছে কত টাকা? এফবি আছে 50,000 টাকা। তারপর আই হচ্ছে 10%। 10% এখানে লিখা, তোমরা বা দিয়ে লিখবা 0.1। এই 10%টাকে যদি তোমরা 10 ভাগ 100 করো, তাহলে কিন্তু 0.1 বের হবে। তোমরা কিন্তু কখনো মূল পার্সেন্টটা এখানে বসাবা না, তোমরা অবশ্যই পার্সেন্টটাকে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর যেটা বের হবে সেটা বসাবা। আমি আবার বলছি, পার্সেন্টটাকে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর যেটা বের হবে সেটা বসাবা। তাহলে এখানে আমি কত বসাবো? 0.1 বসাবো। 0.1 বসালাম। আর এন মানে হচ্ছে বছর। আমাদের এখানে বছর কত, সময় কত? 5 বছর। তো এন এর মান 5, তাহলে এখানে আমরা বসাচ্ছি 5। তারপর তোমরা ক্যালকুলেশনে ম্যাক্সিমাম ভুল করো, ক্যালকুলেশনে ভুল করা যাবে না একদমই। ক্যালকুলেশন করার সিস্টেমটা হচ্ছে, তোমাদের ফার্স্টে যে নিচে যে জটলাটা আছে, জটলাটা আগে কাজ করতে হবে। এখানে কি আছে? 1 প্লাস 0.1। তাহলে 1 প্লাস 0.1 যদি আমরা যোগ করি, তাহলে 1.1। এই 1.1 এর উপর পাওয়ার আছে কত? 5। তাহলে এটাকে যদি আমরা পাওয়ার করি 5 দিয়ে, তাহলে আমাদের হবে 1.6105। আমরা দশমিকের পর 4 ঘর নিব অঙ্কের বেলায়। তো 50,000কে এটা দিয়ে ভাগ দেই, এটা দিয়ে ভাগ দিলে আমাদের বের হয়ে যাবে প্রেজেন্ট ভ্যালু। তো 50,000কে আমরা ভাগ দিব 1.6105। এটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের বের হবে 31,046 টাকা। 31,046 টাকা। খুবই সিম্পল। এটা আমাদের এ ব্যাংকেরটা বের করে ফেললাম আমরা। এটা কিন্তু আমরা এ ব্যাংকেরটা বের করছি, তোমরা ভালো মতো লক্ষ্য করো, এটা আমরা এই ব্যাংকেরটা বের করছি। এখন যদি আমরা বি ব্যাংকেরটা বের করি, তো বি ব্যাংকেরটাও তো আমাদের অবশ্যই কি বের করতে হবে? অবশ্যই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, কারণ আমাদের তো ফিউচার ভ্যালু দেওয়া আছে। তো বি ব্যাংকের ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা প্রবলেম আছে। তো প্রবলেমটা কি সেটা যদি আমরা একটু খেয়াল করি, প্রবলেমটা হচ্ছে এখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির কথা বলছে, এখানে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলে নাই। তো আমি কিন্তু আগেই বলছি, বার্ষিক চক্রবৃদ্ধি ছাড়া যত ধরনের চক্রবৃদ্ধি আসবে, সব ওই চক্রবৃদ্ধি সূত্রগুলোর মধ্যে এম বসবে। তাহলে পিভির চক্রবৃদ্ধি সূত্রটা আমরা ইউজ করব, 1 প্লাস আই বাই এম হবে এখন টু দি পাওয়ার এন ইন্টু এম হবে। আচ্ছা, তাহলে এম মানে কি স্যার? এম মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রবলেমে পড়ে যে স্যার কত চক্রবৃদ্ধি হলে এম এর মান কত হবে, এটা হচ্ছে প্রবলেম। আমি তোমাদের একটু ক্লিয়ার করার জন্য বলে দেই, যদি মাসিক চক্রবৃদ্ধি বলে,
যদি মাসিক বলে তাহলে এম হবে 12, কারণ 12 মাসে 1 বছর হয়, তাহলে মাসিক চক্রবৃদ্ধি বললে এম হবে 12। যদি অর্ধবার্ষিক বলে কত হবে বলো? অর্ধবার্ষিক বলে তোমরা সবাই কি বলবা? ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করো, বলো যে অর্ধবার্ষিক হইলে স্যার 6 হইব। না, অর্ধবার্ষিক বললে কিন্তু 6 হবে না, অর্ধবার্ষিক বললে এম হবে 2। কেন 2? কারণ অর্ধবার্ষিক হচ্ছে তুমি 6 মাসের টাইমে একবার পাচ্ছ সুদ বা দিচ্ছ, আর একবার হচ্ছে 12 মাসের টাইমে, তাহলে তোমার বছরে কয়বার হইলো? বছরে 2বার হইলো। তাই তোমরা ম্যাক্সিমাম এই ভুলটা করো যে অর্ধবার্ষিক বললে তোমরা চোখ বন্ধ করে 6 বসা দাও। এটা কিন্তু একদমই করা যাবে না, এটা করলে কিন্তু তোমাদের ম্যাথ 00। তারপর হচ্ছে অর্ধবার্ষিক। যদি দ্বিমাসিক বলে, দ্বিমাসিক মানে জানো তো তোমরা? দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস অন্তর অন্তর। তো 2 মাস পর পর যদি তোমাকে সুদ দেওয়া হয়, তো তুমি বছরে কয়বার সুদ পেলা? 6 বার সুদ পেলা। এই দ্বিমাসিকের টাইমে এমন হবে 6। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে দ্বিমাসিক গেল, অর্ধবার্ষিক গেল, মাসিক গেল। যদি ত্রৈমাসিক বলে স্যার, এখানে ত্রৈমাসিক যদি বলে বা 3 মাস অন্তর অন্তর যদি বলে, ত্রৈমাসিক আরেক নাম কিন্তু 3 মাস অন্তর অন্তর, তাহলে এম হবে কত? 4 বার, কারণ 3 বার করে করে যদি দেয় তাহলে বছরে কয়বার দেওয়া হচ্ছে? 4 বার দেওয়া হচ্ছে। তোমরা এগুলো যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু আর এম এর মানটা বসে অ্যাটলিস্ট ভুল হবে না। তাহলে এখানে আমরা অঙ্কটা শুরু করি। এখানে পরীক্ষার সময় কিন্তু তোমরা অবশ্যই সাইড নোট দিবা যে এখানে ফিউচার ভ্যালুর মান কত, আয়ের মান কত, এম এর মান কত, এগুলো তোমরা কিন্তু অবশ্যই বসাবা, এইটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমাদের ফিউচার ভ্যালুর মান হচ্ছে 50,000 টাকা, এখানে 1টা সূত্রের 1 বসাবো। আয়ের মান হচ্ছে 0.1, যেহেতু 10% সুদে, আমি আগেই বলছি যে আয় 10% পুরো বসানো যাবে না, এটা 100 দিয়ে ভাগ করে তারপর বসাতে হবে। এম হচ্ছে এখানে যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি বলছে, আমি আগেই আলোচনা করছি যে বার্ষিক চক্রবৃদ্ধির বেলা এম হবে 2, এম হবে 2। তারপর হচ্ছে এখানে এন ইন্টু এম, এন হচ্ছে 5 বছর আর এম হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো মান বসালাম। তারপর আমাদের কাজ হচ্ছে এখন ক্যালকুলেট করা। ক্যালকুলেট করব, এখানে ক্যালকুলেশনে ম্যাক্সিমাম ভুল করো, ক্যালকুলেশনে ভুল করা যাবে না। ফার্স্টে আমাদের এই ভাগের কাজটা করতে হবে, এই ভাগের কাজটা করব, ভাগের কাজটা করার পর তারপর 1 যোগ করব। তো এখানে যদি আমরা ভাগের কাজটা আগে করি, 0.1 ডিভাইডেড বাই 2, ওটার সাথে আমরা 1 যোগ করব, 1 যোগ করলে হয় আমাদের 1.05, 1.05, আর এটার সাথে এটা গুণ দিলে হয় 10, তাহলে আমাদের পাওয়ারে আছে 10 এখানে। তাহলে 50,000 বসালাম, আর 1.05 এর যদি আমরা 10 পাওয়ার করি তাহলে আমাদের হয় হলো 1.6288। আমি আগে বলছি অঙ্ক করার সময় দশমিকের পর 4 ঘর নিবা। আচ্ছা, তারপর এখন যদি 50,000কে আমরা এটা দিয়ে ভাগ করে দেই, 50,000 ডিভাইডেড বাই 1.6288, তাহলে হবে 30,697 টাকা। আমরা উত্তরটাকে যথাসম্ভব পূর্ণ সংখ্যায় রাখার চেষ্টা করব, কোনো দশমিক না আনাটাই আমাদের বেটার। 30,697 টাকা। এখন কথা হচ্ছে উত্তর করার সময় উত্তর যদি বের হয় দশমিকের পর যদি 5 বা 5-এর উপর থাকে তাহলে কিন্তু তোমরা 1 যোগ করে দিবা। আমাদের দশমিকের পর যে ভাঙতি সংখ্যাগুলো আছে সেগুলো আর বসানোর কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের পিভির মানে এই ম্যাথটার একটা সলভ। তো এরকমভাবে তোমরা যদি ফিউচার ভ্যালু চাই তাহলে তোমরা বের করতে পারবা। ফিউচার ভ্যালু চাইলে অবশ্যই এখানে প্রেজেন্ট ভ্যালুর টাকা দেওয়া থাকবে, তাহলে ফিউচার ভ্যালু বের করবা। আর যদি তোমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে অবশ্যই ফিউচার ভ্যালু বের করবা, আর ফিউচার ভ্যালু দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু বের করবা। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার এই দুইটা ব্যাংকের থেকেই তো আমরা টাকার অ্যামাউন্টটা বের করলাম, এখন কোন ব্যাংকে টাকা রাখলে লাভজনক হইব? আচ্ছা, এখন তুমি যদি এ ব্যাংকের মধ্যে 31,000 টাকা রাখো, 31,046 টাকা রাখো, তাহলে তুমি 5 বছর পর 50,000 টাকা পাবা। আর বি ব্যাংকের ক্ষেত্রে যদি তুমি 30,697 টাকা রাখো তাহলে তুমি 5 বছর পর 50,000 টাকা পাবা। এখন তুমি বলো তোমার জন্য কোনটা বেটার, তুমি কি চাও? আমরা অবভিয়াসলি চাই যে আমরা একটু কম টাকা রেখে যেন ফিউচারে একটু বেশি টাকা পাই, তাইলেই তো আমাদের ভালো হয়, তাই না? তো এখন দেখো এই দুইটা ব্যাংকের মধ্যে কম টাকা রাখতে হবে কোন ব্যাংকে? 30,697 টাকা রাখতে হবে এটাতে। তো বি ব্যাংকে যদি আমি 30,697 টাকা রাখি তাহলে কিন্তু আমরা বেশি লাভবান হব, কারণ এটার মধ্যে আমাদের 1,000 টাকা বেশি। তাই আমাদের গ্রহণযোগ্য কোনটা? বি ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। খুবই সিম্পল প্রশ্ন। আর যদি তোমার হয়, এটা তো প্রেজেন্ট ভ্যালুর বেলায় যেটা কম সেটা গ্রহণযোগ্য। আর ফিউচার ভ্যালুর বেলা যদি বের করতে বলে যে ফিউচারে তুমি কত টাকা পাবা, তো ফিউচারের বেলা যেটা আবার বেশি হবে, যেটা যে দিক থেকে বেশি পাবো যে ব্যাংক থেকে, সেই ব্যাংকটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। এই জায়গায় তোমরা কিন্তু ডিসিশন দিতে ভুলবা না, এই ডিসিশনে ভুল করা যাবে না। ডিসিশনে ভুল করলে কিন্তু তোমরা ম্যাথ 00 পাবা। এখন আমি তোমাদের রুল 72 নিয়ে একটা ম্যাথ দেখাই।
রুল 72 নিয়ে প্রায় এমসিকিউতে আসে, দেখা যায় এই এমসিকিউতে আসলে তোমরা রুল 72-এর অজ্ঞতার কারণে তোমরা অনেকে রুল 72-এর ম্যাথটা ভুল করো। যদি আমরা ফার্স্টে রুল 72-এর একটা প্রশ্ন লিখি, ধরো রুল 72-এর মধ্যে যেমন কোশ্চেন থাকতে পারে সে কোশ্চেন একটা লিখে দিচ্ছি আমি। ধরো তোমাকে বলতে পারে যে 5 লক্ষ টাকা কত হার সুদে 3 বছরে দ্বিগুণ হবে, 3 বছরে দ্বিগুণ হবে। এই দ্বিগুণ হবে কথা বললেই বুঝতে হবে যে এখানে রুল 72-এর ঝামেলা আছে একটা, কারণ আমি তোমাদের রুল 72-এর সংজ্ঞার মধ্যে কিন্তু বলছি যে কত বছরে বা কত হার সুদে দ্বিগুণ হবে, সেটা কি রুল 72 বলে। তো এখানে কি বলছে, 5 লক্ষ টাকা কত হার সুদে 3 বছরে দ্বিগুণ হবে, তো কত পার্সেন্ট সুদ, এখানে কি চাইছে, সুদটা চাইছে। তো সুদটা চাইলে কিন্তু আমি আগেই বলছি I = 72/n, তাইলে হয়ে যাবে কিন্তু খুবই সিম্পল। এখানে I = 72 বসালাম, আর আমাদের এনটা হচ্ছে কত বছর, এনটা হচ্ছে আমাদের 3 বছর। এই যে 3 বসালাম, তো 72-কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 72/3, তাহলে কিন্তু আমাদের 24। এখানে কিন্তু তোমরা অবশ্যই পার্সেন্ট বসাবা, কারণ এখানে আমাদের সুদের হার চাইছে, আর সুদের হার চাইলে অবশ্যই আমরা পার্সেন্ট দিব, আর যদি এন চাইতো তাহলে আমরা শেষে উত্তরে বছর দিতাম। খুবই সিম্পল। এছাড়াও তোমাদের যদি আরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের এমসিকিউ নিয়ে প্রবলেম থাকে বা কোনো ধরনের শর্ট কোয়েশ্চেন নিয়ে প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, তোমরা কমেন্ট করবা। এছাড়াও যদি আরও এক্সট্রিম কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তোমার ফেসবুক আইডি, সেখান থেকে যে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। আজকে এই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।